সো আমি বলবো এটা অর্ধেক নির্বাচন হচ্ছে, কারণ আপনি বৃহৎ একটি দল এবং তার কিছু মিত্রকে বাদ দিয়ে আপনি নির্বাচন করছেন। ডক্টর শফিক রহমান আর তারেক রহমানের বক্তব্য শুনতে শুনতে নির্বাচনে প্রাণ আসে না। যে অনেকে বলে না নব্য ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া না দিয়ে ওঠে, ওই ডান দিকেই আপনার ফ্যাসিবাদের আসল ভয়। আপনি আসলে সত্য প্রকাশ্যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছেন। তথ্য মন্ত্রণালয় তো মানে প্রতিনিয়ত আমাদেরকে বলে যে এই দেখো আমাদের সময় কিন্তু ডিজিএফআই থেকে কোনো ফোন করা হয় না, ডিজিএফআই আপনাদের নিয়ন্ত্রণ করে না। তো এটা তো দেখি ডিজিএফআই এর বাপ, এবং এদেরকে যে তুলে নিয়ে গেল 21-22 জন সাংবাদিককে এবং কয়েক ঘন্টা ধরে রাখলো এবং জেরা করলো তাদের কন্টেন্ট নিয়ে, এই এক্সিয়ারটা সেনাবাহিনীর কবে হলো, কোথা থেকে হলো? মিডিয়া মনে হচ্ছে এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে যে আচ্ছা ঠিক আছে দুটা মানে নির্বাচন হচ্ছে জামাত বিএনপি, আমি এদেরকে দুজনকে দিয়ে কভারেজ করি, আর বাদ বাকি কী হচ্ছে আমি জানি না। বিএনপির মিটিংয়ে গিয়ে আপনি আওয়ামী লীগকে তিরস্কার করেন, এটার মধ্যে বাহাদুরি কিছু নাই। এটা 91 নির্বাচন আর আজকে এই এখন যেটা হচ্ছে 2026 নির্বাচন, আকাশ পাতাল তফাৎ। একে তো রং নাই, আর একটা হচ্ছে যে নির্বাচনে প্রাণ নাই। নির্বাচন সামনে, নির্বাচনের আগ মুহূর্তে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলোচনার মূল কেন্দ্রে আছে। এসব নিয়ে আলোচনা করব তির্যকে আমাদের আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমাদের আজকেই এই আলোচনায় বসবার ঠিক আগে আজকে একটা নির্দেশনা এলো, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের 400 গজ রেডিয়াসের মধ্যে মোবাইল ফোন ইউজ করতে পারবেন না, ভোটাররাও পারবেন না। সুনির্দিষ্টভাবে কয়েকটি প্রফেশনের কথা, পুলিশ, প্রিসাইডিং অফিসার, এমন সরকারি দায়িত্বে যারা থাকবেন তারা পারবেন, আর বাকিদের বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই, কিন্তু যেটা আসছে সেটা হলো যে বাকিরা হয়তো পারবেন না, এরকম। তো এই বিষয়টা আসলে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য তো আসলে সাংবাদিকরা যাবেন, সেটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন কি? অবশ্যই করবে, কারণ আজকাল তো সংবাদ সংগ্রহ হয় অনেকটা মোবাইল ফোন দিয়ে। যারা আর কি মানে গণমাধ্যমে আছেন, প্রতিষ্ঠিত গণমাধ্যম আর নব্য গণমাধ্যম বলতে আমি ইন্ডিভিজুয়াল ইউটিউবার, ব্লগার, এদের কথা বলছি, ব্লগার। তো এরা তো একেবারেই মোবাইল নির্ভর। সো মোবাইল ফোন যদি আপনি ভোট কেন্দ্র থেকে নিষিদ্ধ করে দেন, ভোট কেন্দ্রের 400 গজ দূর থেকে নিষিদ্ধ করে দেন, তার মানে ভোট কেন্দ্রে ঢুকতে যেসব লাইন হবে সেখানে কি ধরনের কাজ হচ্ছে সেগুলো তারা ফিল্ম করতে পারবে না। এবং অতীতে আমরা দেখেছি যে অনেক সময় এই লাইনগুলো হয় ভুয়া লাইন, এরা আসলে ভোটার না, এরা জাস্ট দাঁড়িয়ে থাকে যাতে আসল ভোটার ঢুকতে না পারে, সেই জন্য একটা জ্যাম সৃষ্টি করে ওখানে। তো সেই ধরনের কাজ যদি হয় তাহলে তো আপনি সেটা ফিল্ম করতে পারবেন না, সেটারও প্রমাণ রাখতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে ভোটার লাইনে আছে কিন্তু তার আঙুলে অমোচনীয় কালিটি আছে, তার মানে সে অলরেডি ভোট দিয়ে এসছে। তো দ্বিতীয়বার সে দাঁড়িয়েছে কি করতে? তো সেটা তাকে যদি আপনি ইন্টারভিউ করতে চান সেটাও পারবেন না, কারণ আপনার তো মোবাইল ফোন দরকার। সো এটা আর কি এই জবাবদিহিতা বা স্বচ্ছতার ক্ষেত্রে একটা বিরাট বাধা সৃষ্টি করবে। এবং এই কাজটা যারা করেছে তারা আমি শিওর তারা কোনো ভালো চিন্তা থেকে এটা করেনি। তারা কিন্তু বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের একটা, এটা উল্টা হবে। এখানে স্বচ্ছতাটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ যদি আপনি স্বচ্ছ করতে চান তাহলে অবশ্যই আপনি অ্যালাউ করবেন যে যেমনভাবে আপনি পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ভোট কক্ষে ঢুকতে পারবে না যেখানে মানুষ ভোট দেয়। কিন্তু তাহলে আপনাকে যারা আর কি সংবাদ সংগ্রহ করছে, সাংবাদিক হোক, নিবন্ধিত সাংবাদিক তো বটেই, তার বাইরেও যদি কোনো ব্লগার থাকে তাদেরও আলাদা উচিত যে যার ওই কিউতে যারা আছে তাদের সাক্ষাৎকার নেওয়া বা ভিতরে গিয়ে কিছু দেখা, সেটা থাকা দরকার। তাহলেই না আপনি বলতে পারেন যে স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এটার মাধ্যমে আপনি একটা বিরাট অংশকে মানে বলতে গেলে অন্ধ করে দিবেন, তারা কিছুই দেখতে পাবে না। এক্ষেত্রে একটা উদ্বেগ ইতিমধ্যে আমাদের সামনে এসেছে, একটা উদ্বেগ জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, RFED নামে সাংবাদিকদের একটি সংগঠন। তারা এটার একটা উদ্বেগ জানিয়েছে, বলেছে যে এটার মধ্য দিয়ে নির্বাচনের যে খবর সংগ্রহ এবং খবর প্রচার, এই বিষয়টি বাধাগ্রস্ত হবে পরিষ্কারভাবে। আপনি যেটা বললেন সেই প্রসঙ্গটি তারা উত্থাপন করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে তেমন কিছু জানতে পারিনি। তো এই যে জায়গাটি আসলে তৈরি হলো, এটা ইম্প্যাক্টটা আসলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বা এই জায়গাটাতে কেমন পড়তে পারে? এখন এটা হবে যদি নির্বাচন নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, যদি সাংবাদিকরা দেখেন যে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হচ্ছে বা অনিয়মের অভিযোগ আসছে কিন্তু কেউ গিয়ে সেখানে ফিল্ম করতে পারছে না, কারণ 400 গজের মধ্যে
মোবাইল ফোন অ্যালাউ করছে না, তখন এটা একটা বড় বিতর্কের জায়গা হয়ে দাঁড়াবে। আরেকটা জিনিস আমি মানে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মানে খবর সংগ্রহ ছাড়াও অনেক মানুষ কিন্তু তার নির্বাচনী কেন্দ্রের কোথায় কেন্দ্র, তারা হয়তো তাদের নির্বাচনী জিনিসপত্র মোবাইলে রাখে ওই অ্যাপের মাধ্যমে। সো তারা হয়তো চাইবে যে অ্যাপটা ওই মোবাইলটা নিয়ে যাক, তার অ্যাপ দেখে তার নির্বাচনী যে নাম্বার সেসব দিতে পারবে। হয়তো সেটা বড় সমস্যা হবে না, কিন্তু এই জিনিসটা এই মানে সংবাদ সংগ্রহের উপর যে প্রভাব পড়বে সেটা বড় সমস্যা। এবং সরকার যদি কিছু না বলে থাকে, সরকার বলতেই পারে যে নির্বাচনী ব্যবস্থাটা পুরোটাই এখন নির্বাচন কমিশনের হাতে, কাজে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে, সরকারকে না। সো সরকার এই কথা বলতেই পারে। সো আমাদের দেখতে হবে যে নির্বাচন কমিশন কী যুক্তিতে এটা করেছেন এবং কেন তারা এটা স্টিক করবেন। এখনও দুদিন সময় আছে তাদের পলিসি পাল্টানোর। আশা করা যায় যে এই দুদিনে তারা বুঝবেন যে তারা হয়তো জিনিসটা ঠিক করছেন না তারা। এই যে এইখানটাতে দ্বিতীয় যে কনসার্নটি আসছে সেটা আরএফইডির কনসার্নের উল্লেখ নেই, কিন্তু স্বাভাবিকভাবে একটা কনসার্ন আসছে যে প্রার্থীরা তো তাদের পোলিং এজেন্ট রাখেন, এবং পোলিং এজেন্টরা আসলে নির্বাচনের কতটুকু স্বচ্ছ হচ্ছে তার নিজ নিজ প্রার্থীর হয়ে আসলে ওটা দেখভাল করেন বা এক ধরনের পর্যবেক্ষণ করেন, সেটার এক করেন। তো সেখানে তো গণনা সম্পন্ন হওয়া শেষ না হওয়া পর্যন্ত তাহলে হচ্ছে মেসেজ আসা, সেটা কি বাধাগ্রস্ত হবে কিনা? অবশ্যই, যদি এজেন্টরাও মোবাইল ফোন ক্যারি করতে না পারেন, সেটার স্পষ্ট কোনো নির্দেশনা কিন্তু আচ্ছা, তাহলে তো তারা তাদের যে প্রার্থী বা প্রার্থীর যে যারা পরিচালনা করছেন ওই আসনে তাদের নির্বাচনী কর্মকাণ্ড, তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না। কিন্তু তাদের তো অবশ্যই যোগাযোগ রাখার প্রয়োজন, কারণ এক একটা আসনে 90-80 মেবি 100-এরও বেশি ভোট কেন্দ্র আছে। তো সবগুলোর সাথে তো এই প্রতিটা প্রার্থীর যে নির্বাচনী টিম, তাদের যোগাযোগ রাখতে হবে। তো কীভাবে রাখবেন যদি মোবাইল ফোনের মাধ্যমে রাখতে না পারেন? তো সেটা আরেকটা বাধা হয়ে দাঁড়াবে, কারণ প্রার্থীরা যদি তাদের এজেন্টের সাথে যোগাযোগ রাখতে না পারেন, তাহলে এমন হয়ে যাবে যে তাদের চোখ এবং কান দুটোই বাধাগ্রস্ত হয়ে গেল। তারা তো সব আসনে একসাথে যেতে পারবে না, সব ভোট কেন্দ্রে কয়টা ভোট কেন্দ্রে যাবেন তারা? আর এখন গেলেন, তার 1 ঘন্টা পরে একটা ঘটনা ঘটলো, কেমন করে জানবেন তিনি সেটা? তার এজেন্টই তো তাকে জানাবে যে এই ঘটনা ঘটেছে, আপনি ইলেকশন কমিশনের সাথে কথা বলুন। সো এটা একটা বড় একটা ব্লান্ডার করতে যাচ্ছে ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন তো এই যুক্তি দিতে পারে যে মোবাইল ফোনের আগেও তো, মোবাইল ফোন ইন্ট্রোডিউস হওয়ার আগেও তো নির্বাচন হয়েছে, এবং এসব নির্বাচন কেমন হয়েছে সেটাও আমরা জানি। হ্যাঁ, আপনি অবশ্য প্রচুর নির্বাচন কভার করেছেন, নির্বাচন আপনি দেখেছেন অনেক। সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমাদের বলেন যে মোবাইল ফোন উপস্থিত নেই এবং মোবাইল ফোন আছে, এই দুটোর মধ্যে আসলে গুণগত কোন বদল, স্বচ্ছতার প্রশ্নে গুণগত কোন বদলটি হয়? দেখেন, যখন মোবাইল ফোন ছিল না তখন হয় নির্বাচনটাকে মানুষ জানতো যে এখানে কোনো পদের নির্বাচন হয়নি, এখানে জালিয়াতি নির্বাচন হয়েছে, অথবা আমরা আগেও যেটা দেখেছি যে নির্বাচন স্বচ্ছতা এটা করা হতো বিকজ সবার আস্থা ছিল যে নির্বাচন স্বচ্ছ হবে। কিন্তু এই নির্বাচন এমন সময় আসছে যে নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। আজও অনেকে লোক জিজ্ঞেস করছে যে নির্বাচন হবে তো, মানে নির্বাচন হবে তো, এই প্রশ্নটা নির্বাচনের 3 দিন আগেও করা হচ্ছে। আর কেমন হবে সেই প্রশ্ন তো চলছেই। কাজে জনমনে একটা সংশয় আছে নির্বাচন পরিচালনা নিয়ে। কাজেই এখানে কিন্তু স্বচ্ছতার মাত্রাটা আরও বেশি হওয়ার উচিত, আরও বেশি হওয়ার কথা আগে নির্বাচনের চেয়ে। গত তিনটা নির্বাচন যে জালিয়াতি হচ্ছে সেটা সবাই জানে, এবং আপনার বিভিন্ন সিটি কর্পোরেশন ইলেকশনের যে কারচুপি, সেটা টেলিভিশন চ্যানেলগুলো তাদের ক্যামেরায় দেখিয়েছে। কাজে আপনার একটা উপস্থিতি দরকার নির্বাচনী জালিয়াতি প্রমাণ করার জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 2018 সালের নির্বাচন। এই নির্বাচন যে মধ্যরাতের ভোটিংটা যে তার আগের রাতে হয়েছে, এটার প্রমাণ কয়টা মিডিয়ার হাতে ছিল? খুব বেশি মিডিয়ার হাতে ছিল না, কিন্তু বিবিসি বাংলার হাতে ছিল, এবং বিবিসি বাংলা সেটা প্রচারও করে নির্বাচনের সকাল 10টার মধ্যে। কারণ বিবিসি বাংলার একজন রিপোর্টার চট্টগ্রামের একটি নির্বাচনী কেন্দ্রে যায় সকাল 8টার একটু আগে, নির্বাচন ভোটাভুটি শুরু হওয়ার আগে, এবং তিনি ঢোকার পরই দেখলেন যে উপর থেকে কর্মকর্তারা বাক্স নিয়ে নামছেন। ওই তখন তো যে স্বচ্ছ বাক্স, সব যে ভর্তি ব্যালট পেপারে ভর্তি, সেটা দেখতেই পাচ্ছে। সে তার মোবাইল ফোন বের করে 2-3টা ছবি তুলেছে এবং 10 সেকেন্ড একটা ভিডিও করে তারপর যে অফিসার ছিলেন এখানে তাকে জিজ্ঞেস করছেন যে এই বাক্সগুলো ভর্তি কেন?
তখন সে জিজ্ঞেস করছে আপনি কোত্থেকে আসছেন, কারণ সে তখনও তার ব্যাজ ওই সাংবাদিক ব্যাজটা পরেনি। আর অন্যান্য লোকজন তার দিকে এগিয়ে আসা শুরু করলো, তখন সে বুঝলো যে অবস্থা খারাপ। সে বলছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলে চলে গেছে। গিয়ে সব তার ছবি এবং ফুটেজ আমাদের কলিগ, আমাদের বলতে মানে তৎকালীন আমার কলিগ, তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবং ওটা তারা তৈরি করেছে একটা 45 সেকেন্ড ভিডিও এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে পাবলিশ করে দিয়েছে। একমাত্র প্রমাণ যে সকালবেলাতেই ভোট বাক্সগুলো ভরা ছিল। এখন তার হাতে যদি মোবাইল ফোন না থাকতো সে এইটা করতে পারতো না, সে এই প্রমাণ সংগ্রহ করতে পারতো না এবং বিবিসিও বলতে পারতো না জোর গলায় যে 2018 সালে ভোট মধ্যরাতে হয়েছে, যেটা আমরা পরে বলেছি। কিন্তু সো আপনি যদি এই সুবিধাটা সরিয়ে দেন তাহলে কিন্তু অনেক জালিয়াতি, অনেক ধরনের কাজ, যেমন ধরুন একটা আসনে ওই যেটা আমি বলছিলাম যে লাইন দিয়ে ভোট কেন্দ্র আটকে দেওয়া, বুথ জ্যামিং যেটাকে বলে, সেটারও ভিডিও আছে আমাদের বিবিসি বাংলার একজন কলিগ সেটারও ভিডিও নিয়েছিল। এবং সেখানে এমনও ভিডিও ছিল যে লোকজন সেনাবাহিনীর একটা টহল থামিয়ে তাদেরকে বলছিল যে এখানে আমরা ঢুকতে পারছি না, কারণ এই যে লাইন দাঁড়িয়ে আছে এই লাইন মুভ করছে না, সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মুভ করছে না, ভোটাররা ভোট দিতে পারছে না, আপনারা কিছু করেন। কিন্তু ওই টহল কোনো কথা না বলে চলে যায়। সেই ভিডিও কিন্তু বিবিসি বাংলার ফেসবুক পাতা সেই সময় ছাপা হয়েছিল। এখন ওই রিপোর্টারের কাছে যদি মোবাইল ফোন না থাকতো সে এটা করতে পারতো না। সো এটা আসলেই দরকার, এই ধরনের কারচুপি, এই ধরনের কারসাজি মানে আটকানোর জন্য বা ফাঁস করার জন্য সবার কাছেই মোবাইল ফোন দরকার। এর প্রসঙ্গ যেহেতু এলোই, সাংবাদিকতার যেই জায়গাটি, একটা কথা প্রায় ওঠে যে সাংবাদিকতা প্রতিষ্ঠানের বাইরে এখন ব্লগার, আপনি যেটা বললেন ব্লগার, ইউটিউবার বা এই জায়গাটার মধ্যেও প্রসারিত হয়েছে। এটা একদিক থেকে হয়তো পজিটিভ যে অনেক কথা চলে আসছে, কিন্তু এইটাকে কেন্দ্র করেই যে অপতথ্য প্রশ্নে আসলে এটাকে নিয়ন্ত্রণের এক ধরনের আলোচনাও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে কি আসলে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলো, নাকি বিষয়টি একেবারেই ওভারঅল টোটাল সাংবাদিকতাকে রুদ্ধ করার জন্যই করা হলো? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে এটা যদি আপনি বলেন প্রথমটা, যে এই অপতথ্য প্রচারটাকে রোধ করার জন্য এটা করা হচ্ছে, তাহলে বলবো যে আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার মাথাটাই কেটে ফেললাম, কারণ তাহলে মাথা ব্যথা হবে না, কারণ আপনার মাথায় নেই। যে আচ্ছা ঠিক আছে, এই মানে ব্লগাররা ইউটিউবাররা আপাতত ছড়াচ্ছে, সেহেতু আমি সবার জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করে দিলাম। তাতে কি হলো? তাতে ক্ষতিগ্রস্ত হবে সত্য কথা। কারণ এই যারা অপতথ্য ছড়ায় বা গুজব ভুয়া তথ্য ছড়ায়, তারা কে, তারা কারা, এটা অনেকেই জানেন। তো আপনাদের তো উচিত এইসব সাইটের দিকে চোখ রাখা, এবং এইসব সাইটে কিছু অপতথ্য ছড়ানো হলে তখন আপনাদের উচিত হবে সংশ্লিষ্ট অথরিটিকে ইনফর্ম করে এবং এই সাইটগুলো সাময়িকভাবে বন্ধ করার ব্যবস্থা করা। কিন্তু সবার অ্যাক্সেস, সবার কাজ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো মনে হবে যে আপনি আসলে সত্য প্রকাশ্যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছেন। অপতথ্য ঠেকানো আপনার কাজ না। বিষয়টা কি অনেকটা এরকম যে দুর্ঘটনা ঘটে সেজন্য আমি রাস্তায় চলাচলে বন্ধ করে দিলাম? এক্স্যাক্টলি। আমি এই জায়গাটাতে আরেকটি নির্বাচনের ঠিক আগে আগে যেহেতু ঘটনাটি ঘটেছে, সেটা হলো বাংলাদেশ টাইমসের কয়েকজন সাংবাদিককে, আপনি হয়তো জানেন যে সাংবাদিককে তুলে নেওয়া হয়েছিল, তাদের প্রত্যেককে আবার পরে ছেড়ে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে এই যে ঘটনাটি ঘটলো, তুলে নিয়ে যাওয়া হয়, কিছু সময় পার করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এটা সেনা সদস্যরা তুলে নিয়ে গেছেন। তো এই যে ঘটনাটি, এইটার ইম্প্যাক্ট আসলে ইলেকশন কেন্দ্রিক যেই বা এই যে রাজনৈতিক এক ধরনের খুব উত্তুঙ্গ সময় পার করছি আমরা, এই সময়টাতে সাংবাদিকতার উপরে এটার প্রভাবটা আসলে কেমন পড়বে? প্রভাব পড়ছে কিনা তা তো আমি বলতে পারবো না, কারণ এখন আমি কারোর সাথে এই নিয়ে আলাপ করিনি এখনো। কিন্তু প্রভাব যে পড়তে পারে সেটা তো বলাই বাহুল্য। আমি নিজেও একটা ফেসবুক পোস্ট দিয়েছি ওই প্রশ্নটা করে, যে এটা কী ধরনের সিগন্যাল দিবে সব মিডিয়াকে। এটা একটা সিগন্যাল, কারণ সেনাবাহিনী যদি একটা মিডিয়া অফিসে ঢুকে সবাইকে বলতে পারে এই বের হন, কোনো কারণ ছাড়াই, কোনো মানে অফিসিয়াল কোনো মানে ওয়ারেন্ট, কোনো কিছু ছাড়াই, যে বের হন, তারপরে গাড়িতে ঢুকিয়ে দিল, নিয়ে গেলো এক জায়গায়, তারপরে জিজ্ঞাসাবাদ করলো তাদের কন্টেন্ট সম্পর্কে। এখন আমি জানি না তারা কি কন্টেন্ট নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে
পাবলিক কমেন্ট বেজ একটা কন্টেন্ট তারা করেছিলেন, যেখানে ভক্স পপ দিয়ে ভক্স পপ দিয়ে, যেটা হয়তো সম্ভবত সেনা প্রধান বা সেনা কর্মকর্তা, সেনাবাহিনী রিলেটেড কিছু কমেন্টস ছিল সেখানে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, যদি সেটাই হয়ে থাকে তাহলে কি এটাই প্রমাণ করবে যে আমরা এখনো সেই যুগে পড়ে আছি যখন সেনা প্রধান বা সেনাবাহিনীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য প্রকাশ করা যাবে না, এবং এটা যে যাবে না সেটা ডিসাইড করবে সেনাবাহিনী, কোনো প্রপার কর্তৃপক্ষ না। কারণ সেনাবাহিনী তো এখানে কোনো এখতিয়ার নাই, এখানে তো একটা তথ্য মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় তো মানে প্রতিনিয়ত আমাদেরকে বলে যে এই দেখো আমাদের সময় কিন্তু ডিজিএফআই থেকে কোনো ফোন করা হয় না, ডিজিএফআই আপনাদের নিয়ন্ত্রণ করে না। তো এটা তো দেখি ডিজিএফআই এর বাপ কাজটা করছে, তাহলে আপনার কোনো প্রতিক্রিয়া নাই কেন? আপনি কেন সবাইকে আশ্বস্ত করছেন না যে এটা যে করেছে, যারা করেছে এটা ঠিক করে নেই, এটা অফিসিয়ালি স্যাংশন না, সরকার এটাকে সমর্থন করে না, কাজে আপনাদের এটা কোনো ভয় পাওয়া উচিত না যে সেনাবাহিনী ইচ্ছা করলেই আপনাদের অফিস রেড করে আপনাদের সাংবাদিকদের ধরে নিয়ে যেতে পারে। যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা সেটা না, ছাড়তে তো হবেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে গেল এবং এদেরকে যে তুলে নিয়ে গেল 21-22 জন সাংবাদিককে, এবং কয়েক ঘন্টা ধরে রাখলো এবং জেরা করলো তাদের কন্টেন্ট নিয়ে, এই এখতিয়ারটা সেনাবাহিনীর কবে হলো, কোথা থেকে হলো, সেটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের জবাবটা আসলে সরকার থেকে আসা উচিত। কারণ সেনাবাহিনী তো আর একটা প্রাইভেট কোম্পানি না, সেনাবাহিনী সরকারের অধীনস্থ একটা বাহিনী। সো তারা যদি এমন কাজ করে যেটা করার কোনো আইনগত এখতিয়ার তাদের নেই, এবং যেটা সংবাদপত্রের স্বাধীনতার উপর একটা সরাসরি হস্তক্ষেপ, তাহলে এই অন্তর্বর্তী সরকারকেই এটার দায় দায়িত্ব নিয়ে একটা বিবৃতি দিতে হবে এবং সব মিডিয়াকে আশ্বস্ত করতে হবে যে এটার মানে এই না যে সেনাবাহিনী এই ধরনের কাজ ভবিষ্যতে করবে বা করতে পারে। এটা আমি এখনো শুনিনি যে তারা এরকম কিছু করেছে। এখন পর্যন্ত আমরা এই বিবৃতি আমরা দেখিনি। তবে আমরা বিভিন্ন সময় আপনি যে প্রসঙ্গটি বলেছেন, এই প্রশ্নের জবাবেই আপনি বলেছেন, সেটি হলো যে সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিভিন্ন সময় বলেছেন যে এই সময়টা আসলে সাংবাদিকতার জন্য খুব ভালো সময় এবং এই সময় সাংবাদিকতা বাধাগ্রস্ত, স্বর্ণযুগ বলে বলেছেন। কিন্তু আমরা এই যে সেনাবাহিনী বা সেনাপ্রধান, যদি ঘটনা অভিযোগটা সেটাই হয়ে থাকে, সেই কারণেই যদি তুলে নেওয়া থাকে, সেক্ষেত্রে প্রশ্নটি আসে যে আমরা কিন্তু পপুলার লিডারদের, আমরা যদি বলি যে আন্দোলনের মধ্য থেকে উঠে আসা যেই নেতৃবৃন্দ, তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে সরাসরি সেনাপ্রধান বলি, সেনাবাহিনী বলি, তাদেরকে মেনশন করে নানান বক্তব্য পাবলিক স্পেসে আমরা দিতে দেখেছি, এবং সেটা মিডিয়াতে প্রচারও হয়েছে, বিভিন্ন ফরম্যাটে প্রচার হয়েছে, বা সোশ্যাল মিডিয়াতে তো বার দেয়া যাচ্ছে না, সেখানে তো প্রচার হয়েছেই। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রবণতাটি দেখিনি। সেক্ষেত্রে বিষয়টি কি এরকম যে যার মাসলের সাথে কি আসলে কানেক্টেড কিনা কোনোভাবে? মানে আপনি মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি জিজ্ঞেস করছেন যে যারা এর আগে সেনাপ্রধানকে লক্ষ্য করে মন্তব্য করেছে তারা ছিল ধরাছোঁয়ার বাইরে, হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশ টাইমস এরা কারা? হ্যাঁ, এটা হতে পারে যে তারা দুর্বল, সেজন্য তাদের উপরেই চড়াও হলো সেনাবাহিনী। আরেকটা হতে পারে যে আগে সেনাবাহিনী যত সহনশীল ছিল সমালোচনার প্রতি, তারা হয়তো সেরকম আর সহনশীল থাকতে চায় না, সহনশীলতা কমে গেছে, সহনশীলতা হয়তো কমে গেছে, বা তারা মনে করেছে যে এখন এই সময় থেকে তারা আর ওই ধরনের সেনাপ্রধান বা সেনাবাহিনীর উপর এই ধরনের বিরূপ মন্তব্য তারা অ্যাকসেপ্ট করবে না, এবং মিডিয়াকে জানিয়ে দিতে হবে যে এরকম যদি কিছু প্রচার করেন তাহলে কিন্তু আজকে ছেড়ে দিলাম, কালকে হয়তো নাও ছাড়তে পারি। এটা একটা প্রচ্ছন্ন হুমকি হয়ে থাকতে পারে। সেজন্য আমার প্রশ্ন ছিল যে এটা কী ধরনের সিগন্যাল, সেনাবাহিনীকে একটা সিগন্যাল দিচ্ছে কিনা যে একটা খুব অচেনা, বাংলাদেশ টাইমস কয়জন চেনে? মোটামুটি মানে তুলনামূলকভাবে অচেনা একটা প্রতিষ্ঠানকে আপনি টার্গেট করলেন, কিন্তু টার্গেটের মাধ্যমে আপনি সবাইকে একটা মেসেজ দিচ্ছেন, সব সাংবাদিককে, সব গণমাধ্যমকে আপনি মেসেজ দিচ্ছেন যে আমরা কিন্তু আর এটা টলারেট করব না। এটা হতে পারে, আমি জানি না, কারণ তারা তো ওইভাবে স্বচ্ছতা, মানে কোন একটা অভাব আছে এখানে, তারা তো ব্যাখ্যা করছে না। আমি একটা ক্লিপ দেখলাম বিবিসি বাংলার একটা রিপোর্টে, যেখানে একজন সেনা অফিসার বলছেন এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। তো ভুলটা কোথায়, মানে ভুল বোঝাবুঝি কোথায়? আপনারা জাস্ট চলে 20-25 জন সৈন্য আপনারা একটা অফিসে ঢুকলেন, সাংবাদিকদের বের করলেন, এইটা কি কোনো ভুল বোঝাবুঝি না? মানে ভুল কমান্ডে কেন সেনা সদস্যরা এটা ভুলটা কোথায়, কার? সো এইগুলো তো ব্যাখ্যা নেই। এই জন্য আমি বলছি যে এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যে একটা ব্যাখ্যা দেওয়া, একটা বিবৃতি দেওয়া এবং সবাইকে আশ্বস্ত করা। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত,
অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনি দেখেছেন, গুরুত্বপূর্ণ ইভেন্ট আপনি সঙ্গে আপনার পর্যবেক্ষণে ছিল, আপনি নিজে সাংবাদিকতা করেছেন। তো সেই জায়গা থেকে এই যে নির্বাচন পূর্ব মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতা আসলে কেমন হচ্ছে? আম, এই নির্বাচন যেহেতু একটা ব্যাপক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না, এখানে মূলত দুইটা দলের মধ্যে, হ্যাঁ, বিএনপি এবং জামায়াত ইসলাম। জামাত যেহেতু একটা জোট গঠন করেছে, তো ওই জোটের মধ্যে যারা হয়তো তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি হিসেবে থাকতে পারতো তারা নেই, তারা এখন জামাতের পেটের ভিতরে ঢুকে বসে আছে। সো দুই দলের নির্বাচন। তো সেই দিক থেকে এই নির্বাচন ব্যতিক্রমী, কারণ আগে যেগুলো হয়েছে, যখন একটা নির্বাচন বয়কট করা হয়, ধরুন বিএনপি বয়কট করলো 86 নির্বাচন, এবং সেখানে ব্যাপক কারচুপি করে জাতীয় পার্টি জিতলো, কিন্তু ওই জয়টা তারা হজম করতে পারেনি। 88 সালে তাদের আবার নির্বাচন দিতে হয়েছে। সেটা দুই দলই বয়কট করলো, কাজে ওখানে কি ফলাফল হলো কেউ পাত্তা দিল না। তারপরে আপনি ধরেন 96 ফেব্রুয়ারিতে বিএনপি একা নির্বাচন, 15 ফেব্রুয়ারি একা নির্বাচন করলো। সবাই জানে যে এটা একটা ফালতু নির্বাচন, কিন্তু ওই নির্বাচন একটা ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই জন্য অনেক মনে কাছে ঠিক আছে, 10 না 12 দিনের সরকার ঠিকই আছে। কিন্তু 2014 এবং 2024 এই দুইটা ইলেকশন বিএনপি বয়কট করার ফলে হলো কি, সাংবাদিক সবাই জানে যে এইটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না। তো তাদের কাভারেজও সেরকম ছিল। অনেকে চেষ্টা করেছে, আমরাও কিছু, আমি যখন বিবিসিতে ছিলাম চেষ্টা করেছি যে এখানে নির্বাচনে কোনো হাওয়া আছে কিনা, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে গিয়ে রিপোর্ট করে। তো পরে দেখা গেলো যে না, হাওয়া বলতে তেমন কিছু নাই। আচ্ছা, এখন যেটা দাঁড়াচ্ছে, অ্যাটলিস্ট দুইটা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মনে হচ্ছে যেন এই বাসাটা হচ্ছে এত বড়, তো এই বাসার শুধু এই পাশে যারা থাকে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আর এই পাশে যারা থাকে তাদের কোনো ভূমিকাই নেই, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সো আমি বলবো যেটা অর্ধেক নির্বাচন হচ্ছে, কারণ আপনি বৃহৎ একটি দল এবং তার কিছু মিত্রকে বাদ দিয়ে আপনি নির্বাচন করছেন। সেখানে যদিও বৃহৎ দল এবং তার মিত্রদের যারা সমর্থক তারা ভোট দিতে যাবেন হয়তো, কারণ এখানে একটা গণভোটও জুড়ে দেওয়া হয়েছে, সেখানেও কিছু বক্তব্য তাদের থাকতে পারে, এবং অনেক সময় অনেক এলাকায় হয়তো মানুষ একটু ভয়ও থাকতে পারে যে ভোট দিতে না গেলে নজরে পড়বে, হয়তো কোনো অসুবিধা হতে পারে, পরে কেন ভোট দিতে যাওনি, তোমরা কি আওয়ামী লীগের লোক নাকি, বয়কট করছে নাকি, সেরকম কিছু হতে পারে, আমি জানি না। কিন্তু মূল কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না, এবং কিন্তু মিডিয়ার কাভারেজে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। ফর ইনস্ট্যান্স, জাতীয় পার্টি কিন্তু নির্বাচন করছে, জাতীয় পার্টি একটা মোটামুটি একটা বড় দল, এটা একেবারে ফেলে দেওয়ার মতো দল না, কিন্তু তারপর আপনি মিডিয়াতে কোনো কভারেজ দেখছেন জাতীয় পার্টি? প্রায় নেই। আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না জাতীয় পার্টি কি করছে, কোথায়। হয়তো তারা কোনো ভোটই পাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, স্টিল ইটস এ পার্টি যারা বেশ কিছু আসনে, প্রতিটা নির্বাচনেই তারা বেশ কিছু না কিছু ভূমিকা থাকে তাদের। 91-এ তারা এককভাবে নির্বাচন করে 35টা সিট পেয়েছিল, পরে অবশেষে আওয়ামী লীগের সাথে পতনের পর এবং আওয়ামী লীগের সাথে তারা যুক্ত হয়ে তাদের অবস্থানটা একটু খারাপ করে ফেলেছে। কিন্তু তারপরেও এখন তো তারা এককভাবে আবার নির্বাচন করছে, তাদের তো কিছুটা প্রচার অন্তত, তাদের পরিচয় টিভিতে আসা প্রয়োজন। টিভি এবং নিউজ পেপার আমি খুব একটা দেখি না, আমি দেখি মাঝে মধ্যে তাদের একজন নেতা শামীম পাটোয়ারি, তিনি প্রায় টক শোতে আসেন, কিন্তু তিনি আসেন একজন ব্যক্তি হিসেবে, তিনি কিন্তু সেভাবে দলের নির্বাচনী প্রচারণার জন্য কখনো আসেননি, এবং তাকে আমার মনে হয় তাকে আমন্ত্রণ জানানো হয় কারণ তিনি খুব ভালো বক্তা, এবং তিনি খুব খুব ভালোভাবে তার দিক থেকে তিনি রাজনীতি কীভাবে দেখছেন সেগুলো ব্যাখ্যা করেন, সেই জন্যই তাকে আনা হয়, কারণ হি কন্ট্রিবিউটস টু দ্য কোয়ালিটি অফ দ্য প্রোগ্রাম, সেই জন্য। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা কোনো আমি কাভারেজ দেখি না। তারপরে অন্যগুলো যে এই জাসদ, ওয়ার্কার্স পার্টি, এরা যে নির্বাচনে নেই, সে নিয়েও আমি কোনো তেমন রিপোর্টিং দেখি না। কাজেই মিডিয়া মনে হচ্ছে এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে, যে আচ্ছা ঠিক আছে, দুটা নির্বাচন হচ্ছে, জামাত বিএনপি, আমি এদেরকে দুজনকে দিয়ে কাভারেজ করি, আর বাদবাকি কী হচ্ছে আমি জানি না, আমি ইগনোর করে গেলাম। কাজে এটা মিডিয়া যে খুব ভালো করছে আমি বলবো না, আমি মোটেই এটাকে মনে করছি না যে মিডিয়া নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক নয়, মিডিয়া কাভারেজটাও সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক নয়। না, মিডিয়ার উচিত যারা পার্টিসিপেট করছে তাদেরকে কাভার করতে উচিত, কিন্তু সেটার
ছাড়াও আর যে ঘটনাগুলি আছে, যা হচ্ছে না, কেন হচ্ছে না, সেটাও কিন্তু মিডিয়াতে আসা দরকার, কারণ সেগুলো একটা এক ধরনের তথ্য যেগুলো মানুষের জানা দরকার। সেই জায়গায় তো মিডিয়ার পক্ষ থেকে এটা এই যুক্তি আসতে পারে যে বেসিক্যালি মূল প্রতিদ্বন্দ্বিতা যাদের মধ্যে হচ্ছে, ফোকাসে তো তারাই থাকবে। না, সেজন্য তো আমি বলছি যে যেভাবে তারা ফোকাস করছে, দুই রহমান, শফিক রহমান এবং তারেক রহমানকে পাশাপাশি সেম স্পেস দিয়ে, মাঝে মধ্যে কোনো সময় সেম স্পেস না, তারেক রহমান বেশি পাচ্ছে, শফিক রহমান কম পাচ্ছে, বা ভাইসে ভার্সা, সেটা তো তারা করেই যাচ্ছে। কিন্তু ওইটা ছাড়া, ওইটার পরেও তো কথা আছে রাজনীতিতে, বাকি ভয়েসগুলো, এবং যেই ভয়েসগুলো নাই তারা কেন নাই, কি সমাচার, কেন তারা আসলো না, মানুষ কি বলছে, এই বাকি ভয়েসগুলো উঠে না আসার পেছনে এটা কি কোনো কারণ কিনা, সেটা হচ্ছে যে সরকারে যেই দল বা যারা যায় সাধারণত তাদের মধ্যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার বা মিডিয়া আক্রান্ত হতে পারে, মিডিয়া আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি যে 2024-এর 5 আগস্টের পরপর কয়েকটি টিভি চ্যানেল প্রথমে আক্রান্ত হয়, তারপর একটা বিরতি, তারপর আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই আক্রান্ত হওয়ার একটা বিষয় আছে। এর আগের আমরা জানি যে বিভিন্ন মিডিয়ার উপরে, বিজ্ঞাপনের উপরে মিডিয়ার অনেক প্রতিষ্ঠানই আসলে নির্ভরশীল। সেই জায়গা থেকে নানা ধরনের চাপ প্রয়োগ বা সাংবাদিকদের নামে মামলা, এই ধরনের হয়রানি, এই ধরনের অনেক ঘটনা আছে। মিডিয়া আমার দেশ বন্ধ করে দেওয়া, এই ধরনের অনেক ঘটনা আছে। সেই শঙ্কা থেকে কি মানে ক্ষমতায় সম্ভাব্য যারা যাবে তাদের সাথে ব্যালেন্স আগে থেকেই করার চেষ্টা হচ্ছে? এটা হতে পারে, কারণ বাংলাদেশের মিডিয়া যারা চালায় তারা জানে যে বাংলাদেশে এখনও সেই সংস্কৃতি নাই যে মিডিয়ার স্বাধীনতা আপনার ধরাছোঁয়ার বাইরে। কারণ তারা জানে যে সরকারের যে, মানে সরকার কেন, যেই ক্ষমতায়, কারণ অনেকে আছে মানে সরকারের বাইরে থেকেও ক্ষমতায়, যে যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে যে মিডিয়াকে হুমকি ধামকি করার একটা অধিকার তার আছে। এবং বাংলাদেশে এমন কোনো আইন হয়তো থাকতে পারে, আইন আছে কিনা আমি জানি না, কিন্তু আইনের চেয়ে বড় কথা হচ্ছে সংস্কৃতি। আপনার এটা তো নিয়ম রীতির প্রতি আপনার শ্রদ্ধার থেকে এই জিনিসটা আসবে যে আপনি একটা মিডিয়াকে তার সাংবাদিকতার জন্য আক্রমণ করতে পারেন না। এটা আপনি এই আক্রমণ করা থেকে আপনি বিরত থাকবেন, কারণ আইন আছে, সেটা হলে চলবে না। কারণ আপনি জানেন যে এটা অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য না। আপনি সেই গ্রহণযোগ্য না এই জিনিসটাকে শ্রদ্ধা দেখে আপনি করবেন না। কিন্তু মিডিয়ার তো সেই বিশ্বাসটা নেই, কারণ তারা আপনি যেই যা দিলেন, যা বললেন এখন, সেটা থেকে প্রমাণ পায় যে বাংলাদেশে যেই ক্ষমতা আসে সেই মনে করে মিডিয়াকে এক হাত নেওয়ার সুযোগ তার হয়ে গেছে। কেউ মামলা করে হয়রানি করছে, কেউ সরাসরি বিল্ডিং পুড়িয়ে দিচ্ছে। মাত্রার ডিফারেন্স, অ্যাকশনের ডিফারেন্স, কিন্তু মেন্টালিটিটা একই। সেই একই মেন্টালিটি থেকে, মাইন্ডসেট থেকে আসছে যে আমি এটা পারি, কারণ এটা মিডিয়া, এবং এই মিডিয়াকে আমি পছন্দ করি না, এবং তাকে এই দালাল বলবো, সেই দালাল বলবো, অমুকের দোসর তমুকের দোসর বললেই সব কিছু জায়েজ হয়ে গেল। তো মিডিয়া সেটা জানে যে এই সংস্কৃতি বাংলাদেশে এখন বিদ্যমান, কাজেই ইলেকশনের পরে যে তারা নিরাপত্তা পাবে সেটা নিশ্চয়তা কই। সেই নিরাপত্তা বিধানের জন্য আগে থেকেই প্রচারের কাঠামো দিয়েই আসলে সেটা এক্স্যাক্টলি। এবং অনেকে যেমন বলছে যে তারেক রহমান মিডিয়ার সাথে একটা বৈঠক করলেন, দুইটা বৈঠক বোধহয় করেছেন, এবং সেখানে বাংলাদেশের ঢাকা ভিত্তিক মিডিয়ার এমন কোনো রফি মহারথী নেই, সবাই তারা গিয়েছেন এবং তারেক রহমানের প্রশংসা করে ভাষণ দিয়েছেন। এই বিষয়টাকে আপনি দেখছেন? আমি এটাকে খুব খারাপ চোখে দেখি। আমি বেশি কিছু বলতে চাই না, বিশেষ করে যখন বিএনপির মিটিংয়ে গিয়ে আপনি আওয়ামী লীগকে তিরস্কার করেন। এটার মধ্যে বাহাদুরি কিছু নাই, এটার মধ্যে বীরত্বের সাহসের কিছু নাই। আপনি আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে আপনি শেখ হাসিনাকে ক্রিটিসাইজ করলে বুঝবে হ্যাঁ আপনার সাহস আছে, কিন্তু বিএনপির মিটিংয়ে গিয়ে আপনি তারেক রহমানের প্রশংসা করছেন আর হাসিনার ক্রিটিসাইজ করছেন, সেটা কোনো বীরত্ব নাই। এটা আপনার স্বাধীনতার প্রকাশ করে না, এটা প্রকাশ করে যে আপনি বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ করছেন। তো এই কাণ্ডটাই ঘটেছে রিসেন্টলি, এবং এটা খুবই খারাপ দৃষ্টান্ত আর কি। এটা যে একটা খারাপ বার্তা বহন করলো এই জিনিসটা। এখন এইভাবেই কি মিডিয়াকে চলতে হবে যে যারা ক্ষমতায় বা যারা ক্ষমতায় যাচ্ছে বা ক্ষমতার আশেপাশে, ক্ষমতার বলয়ের মধ্যে আছে, তাদেরকে তোষামত করেই চলতে হবে? আরেক ধরনের প্রবণতা কিন্তু আছে, সেটা হলো যে এই যে সাংবাদিক হওয়া সত্ত্বেও বা সাংবাদিক হিসেবে কাজ করেন, হয়তো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, তিনি দেখা যায় বা এরকম বেশ কয়েকজন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখব বা বিভিন্ন জায়গার বক্তব্যে আমরা পাই যে তিনি কোনো একটি পক্ষ নিয়ে সরাসরি বক্তব্য দিয়ে যাচ্ছেন।
যে দেখা গেল যে আমি যদি বাইনারির আলাপে যাই, বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত ইসলামী, কোনো একজন সাংবাদিক কোনো একটি পার্টির হয়ে বা পার্টিরকে সার্ভ করে এই ধরনের বক্তব্য বিপরীত পক্ষকে ব্যাশিং করার মধ্য দিয়ে দিচ্ছেন, এই জায়গাটা আসলে সাংবাদিকতার সাথে কতটুকু যায়? দেখুন, একজন সাংবাদিক তো একজন মানুষও, একজন নাগরিক। তো নাগরিক হিসেবে তো তার অধিকার আছেই রাজনৈতিক চিন্তাধারার বা মানে কোনো রাজনৈতিক দলকে বা মতাদর্শকে সমর্থন করার বা সমর্থন না করার। তো সেদিক থেকে সে যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো অনুষ্ঠানে গিয়ে কথা বলতে চায়, আমার মনে হয় সে পারে, যদি তার প্রতিষ্ঠান সেটা অ্যালাউ করে। এখন তার প্রতিষ্ঠান যদি সেটা অ্যালাউ করে, তাহলে ওই সাংবাদিক যেই দলের পক্ষে বা যেই মতাদর্শের পক্ষে বক্তব্য রাখছে, ওই প্রতিষ্ঠান কি সেই মতাদর্শের অনুসারী, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওই প্রতিষ্ঠানটা নিরপেক্ষ না। তাদের মধ্যে পক্ষপাত, মানে তারা পক্ষপাত দুষ্ট, মানে তাদের একটা কমিটমেন্ট আছে এই পার্টির প্রতি, এই আইডিওলজির প্রতি। তাহলে এইটাই যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি ব্রিটেনে থাকি, ব্রিটেনে নির্বাচনের সময় পত্রিকাগুলো কিন্তু তাদের ফ্রন্ট পেজে দেয় যে অমুক দলকে ভোট দাও, তমুক দলকে ভোট দাও, তারা পরিষ্কার। টেলিভিশন চ্যানেলগুলো সেটা করতে পারে না। টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি, নিউজ চ্যানেলগুলোর প্রতি একটা দায়িত্ব আছে যে তারা যেন পক্ষপাত দুষ্ট না হয়। সো তারা সেটা পারে না, কিন্তু পত্রিকারা পারে। দ্য সান পত্রিকা সবসময় কনজারভেটিভ পার্টিকে সমর্থন করে। এক সময় যখন টনি ব্লেয়ার দলের নেতা ছিল লেবার পার্টির, তার সাথে কিছু একটা লেনদেন হয়, সো তারা লেবারকে সাপোর্ট করতে থাকে। কিন্তু সাধারণত ডেইলি মিরর পত্রিকা লেবারকে সাপোর্ট করে, গার্ডিয়ান পত্রিকা লেবারকে সাপোর্ট করে, টাইমস, টেলিগ্রাফ, এক্সপ্রেস তারা কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট করে। হয়তো নেক্সট ইলেকশনে ডেইলি মেইল বা অন্য কোনো পত্রিকা রিফর্ম পার্টিকে, কারণ আরও দক্ষিণ, আরও ডানপন্থী তাদেরকে সমর্থন করবে, সেটা হতে পারে। তো তারা পারে, এবং তাদের সাংবাদিকরাও কিন্তু তাদের সাংবাদিকতার মাধ্যমে এদের আদর্শকে প্রমোট করে। এবং তারা যখন কোনো টক শোতে যায়, টিভিতে টক শোতে দেখা যায় যে ডেইলি মেইলের কোনো লেখক, মানে সাংবাদিক, সে পুরোপুরি মানে ডানপন্থী আইডিওলজিকে প্রমোট করছে, কোনো বাধা নেই, কারণ সবাই জানে সে কী ধরনের সাংবাদিক। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা নিরপেক্ষ সাংবাদিকতা চায় তারা ওই পত্রিকা পড়বে না, তারা অন্য পত্রিকা পড়বে। কিন্তু বাংলাদেশেও তাই হতে পারে যে আপনি যদি আওয়ামী লীগ সমর্থন হন, আপনি গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আর আপনার প্রতিষ্ঠান যদি সেটা অ্যালাউ করে, ফাইন, তাহলে আপনার প্রতিষ্ঠানকে আমি ধরে নেব হচ্ছে আওয়ামী লীগ সমর্থক একটা প্রতিষ্ঠান। দেয়ারফর আমি যদি নিরপেক্ষ পত্রিকা পড়তে চাই, আপনার পত্রিকা আমি পড়ব না। এখন এই জিনিসটা যদি আপনি পাঠকের হাতে ছেড়ে দেন, যে পাঠক সিদ্ধান্ত নিবে কোন পত্রিকা পড়বে, কোন পত্রিকা পড়বে না, দর্শক সিদ্ধান্ত নিবে কোন চ্যানেল সে দেখবে, কোন চ্যানেল দেখবে না, তাহলে কিন্তু উত্তেজনা, টেনশন অনেকটা কমে যায়। হ্যাঁ, ঠিক আছে, প্রথম আলো কিন্তু এত বড় হয়েছে কেন? কারণ তারা কোনো দলের তল্পিবাহক ছিল না। ডেইলি স্টারের বেলাও তাই, তারা নিরপেক্ষতা বজায় রেখেই এত দূর এসছে। এখন যদি তারা সেই নিরপেক্ষতাটা হারায়, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। কিন্তু তারা এত দূর এসছে নিরপেক্ষ সাংবাদিকতা করেই। এবং বিবিসি বিশ্বব্যাপী কিন্তু তাদের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে ওটাই, যে মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারে যে তারা যদি একটা খবর দেয়, এই খবরটা বিশ্বাসযোগ্য, কারণ তারা নিরপেক্ষ। এখন আপনি যদি নিরপেক্ষ না হতে চান, আপনি যদি একটা দলের পক্ষে থান, ফাইন, আপনি করুন আপনার এই দলীয় সম্পাদকীয় পলিসি যদি সেটাই হয়, করুন, নো প্রবলেম। কিন্তু আপনার তখন পাঠক আপনার পাঠকও হবে সেরকম। আপনি দেখেন বিএনপির পত্রিকা দিনকাল, জামাত ইসলামের পত্রিকা সংগ্রাম, ওরা কোথায়, কতদূর সাকসেসফুল তার পত্রিকা? কোথাও নেই তারা। এর কারণ হচ্ছে সবাই জানে এগুলো দলীয় পত্রিকা, সেজন্য তারা সেগুলো পড়তে চায় না। কিন্তু আবার দেখুন নয়া দিগন্ত ইসলামপন্থী রাজনীতির সমর্থক, কিন্তু তারা কিন্তু ওই দলীয় মুখপাত্র হিসেবে কাজ করে না। সেজন্য নয়া দিগন্ত কিন্তু একটা পত্রিকা হিসেবে অনেক দূর অগ্রসর হয়েছে। এখন আপনি ইনকিলাব দেখেন, সেও কিন্তু এক ধরনের ইসলামী ধারার প্রবর্তক, যাই বলতে চান, কিন্তু সে কোনো দলের তল্পিবাহক ছিল না। সেজন্য কিন্তু একটা বিরাট ইসলামী জনগোষ্ঠীর কাছে ইনকিলাব খুব জনপ্রিয় ছিল। কাজেই একটা মতাদর্শকে সমর্থন করা, একটা দলকে সমর্থন করার মধ্যে কিন্তু বিরাট পার্থক্য আছে। আপনি বাঙালির জাতীয়তাবাদে বিশ্বাস করতে পারেন, বঙ্গবন্ধুকে আপনি জাতির পিতা মানতে পারেন, এটা মেনেও কিন্তু আপনি আওয়ামী লীগকে সমালোচনা করতে পারেন, আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে রাখতে পারেন। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা দল, যে দল চাঁদাবাজি করে, দখলদারি করে, অনেক কিছু করে, গুম খুন অনেক কিছু করেছে সরকার থাকাকালে। আপনি সেগুলা ধারণ করেন না, আপনি ধারণ করেন হচ্ছে একটা আদর্শ। সো আপনি ওই আদর্শে স্টিক করতে পারেন,
কিন্তু আপনি দল থেকে দূর থাকতে পারেন, এটাও সম্ভব। কিন্তু বাংলাদেশে কিন্তু এই জিনিসটা, এই পার্থক্যটা করা হয় না। বাংলাদেশে কিন্তু অধিকাংশ সংবাদ মাধ্যম বা প্রতিষ্ঠানগুলো নিজেকে নিরপেক্ষই দাবি করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বা এই যে খোলসটা, আমি যদি বলি যে এটা একটা খোলস, তাহলে এই খোলসটার ভেতরে থাকা ব্যক্তি যখন হচ্ছে, এক্ষেত্রে আমার মনে হয় সোশ্যাল প্ল্যাটফর্ম একটা থিন লাইন তৈরি করে দিচ্ছে, যে সোশ্যাল প্ল্যাটফর্ম ইটসেলফ একটা মিডিয়া হিসেবে সামনে হাজির হয়ে যাচ্ছে। সংবাদ সংগ্রহের জন্য অনেকে এখানে প্রবেশ করছে, যেটার কারণে অনেক বিপত্তিও ঘটছে। কিন্তু সাংবাদিকরাও সোশ্যাল হ্যান্ডেল চালান, তারও ওই প্ল্যাটফর্মটা আছে। তিনি সেখানে শুধু নিজের করা খবরটির লিংক শেয়ার করেন না, তিনি সেখানে তার ব্যক্তিগত নানান কিছু শেয়ার করেন। এই জায়গাটাতে কোনো সংঘাত হচ্ছে কিনা? না, এগেইন আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন সেটা হচ্ছে ব্যাপার। আপনার প্রতিষ্ঠান যদি অ্যালাউ করে আপনাকে যে আপনি চলমান ঘটনা প্রবাহ নিয়ে আপনার মতামত, আপনার ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন, তাহলে ঠিক আছে। যেমন ধরুন বিবিসি বলুন বা ডয়চে ভেলে বলুন বা ভয়েস অফ আমেরিকা বলুন, এইসব প্রতিষ্ঠান কিন্তু তাদের সাংবাদিকদের অ্যালাউ করে না। তাদের কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা নিরপেক্ষ। এখন সাংবাদিকরা যদি তাদের ব্যক্তিগত মতামত সামাজিক মাধ্যমে দেয়, তাহলে মানুষ তাদেরকে একটা পক্ষের লোক হিসেবে দেখবে, বর্গে ফেলে দেবে, একটা পক্ষের লোক হিসেবে দেখবে। দেয়ারফর ওই জিনিস নিয়ে যখন আপনি রিপোর্টিং করবেন, সেটাকে তারা কেন নিরপেক্ষ রিপোর্টিং হিসেবে নিবে? সেই জন্য নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই অর্গানাইজেশনগুলো, সাংবাদিকরা তাদের যে সোশ্যাল মিডিয়া পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী চলমান ঘটনাবলী নিয়ে তারা কোনো মন্তব্য, ব্যক্তিগত মতামত দিতে পারে না। আপনি করতে পারেন, আপনি স্টোরি শেয়ার করতে পারেন। আমি যেরকম যখন বিবিসি বাংলার সম্পাদক ছিলাম এবং আমি ভয়েস অফ আমেরিকা 1.5 বছর ছিলাম ম্যানেজিং এডিটর হিসেবে, আমার কলিগদের বলতাম যে এই ঘটনা আপনাকে খুব পীড়া দিচ্ছে, আপনি একটা কিছু বলতে চান, ভাই একটা রিপোর্ট করেন, একটা প্রপার বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। সেখানেই আপনি এই জিনিসটা কেন খারাপ সেটা ফুটে আসবে। আপনি মানে ফেসবুকে কেন দিতে চাচ্ছেন আপনার মতামত, এটা দেওয়ার দরকার নেই, বিকজ আপনি একজন সাংবাদিক, আপনি আপনার কাজ করেন, সাংবাদিকতা করেন। আর আমার এক বস ছিল, সে একবার আমাকে বলেছিলেন যে তুমি যদি খুবই রাগ করো একটা কোনো ঘটনায়, এমন যে মানে তুমি ফাটায় দিতে চাও ফেসবুককে কিছু না করে তুমি বাসায় গিয়ে একটা বালিশ পিটাও, বালিশ পিটা তোমার যত রাগ ওই বালিশের উপর ঝাড়ো, ফেসবুকের উপর ঝেড়ো না। আমাদের এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের এই রমরমা, আমি এই রমরমা শব্দটাই ব্যবহার করব, যে প্রচলিত সংবাদ মাধ্যম যেখানে আসলে সম্পাদনা একটা অন্যতম টুল, যেটা পার হয়ে আসলে যেতে হয় একটা সংবাদকে। তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার কারণে আসলে অ্যাক্টিভিজম বাংলাদেশে এটা খুবই জরুরিভাবে সব প্রফেশনই আসলে শেষ পর্যন্ত সেখান থেকে অ্যাক্টিভিজমে চলে যাচ্ছে। যে কোনো অ্যাক্টিভিস্ট আবার নানান পেশাদার হতে পারেন। তো এই অ্যাক্টিভিজম এবং জার্নালিজম, এইটার এক ধরনের সংশ্লেষ ঘটছে আমরা দেখছি অনেকদিন ধরেই। এটা আসলে জার্নালিজমের জন্য কতটুকু ভালো আর অ্যাক্টিভিজমের জন্যই বা কতটুকু ভালো? এখন একজন জার্নালিস্ট যদি অ্যাক্টিভিস্ট হতে চান, হতে পারেন। আমার মতে যে অ্যাক্টিভিজম তার জার্নালিজমকে খর্ব করবে না, বা তার জার্নালিজম তার অ্যাক্টিভিজমকে খর্ব করবে না। ঘটনা হচ্ছে যে আপনি যদি অ্যাক্টিভিস্ট এবং জার্নালিস্ট হন এবং আপনি যদি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি যদি আপনার অ্যাক্টিভিজমের কথা আপনার জার্নালিজমের খোলসে আপনার প্রতিষ্ঠানের কন্টেন্টে দেন, তাহলে এটা সিরিয়াসলি ওটা নিয়ে কাজ করা। তো এইটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আপনি একজন অ্যাক্টিভিস্ট, ফাইন, আপনি অ্যাক্টিভিজম করছেন কোনো একটা বিষয়ে, জলবায়ু নিয়ে অ্যাক্টিভিজম করছেন বা নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে অ্যাক্টিভিজম করছেন বা প্রাণী রক্ষা নিয়ে অ্যাক্টিভিজম করছেন, সবই করছেন। কিন্তু যেটা খুবই মানে সমাজে কন্টেনশিয়াস বা বিভক্তিকর কোনো বিষয় নিয়ে যদি আপনি অ্যাক্টিভিজম করেন, তাহলে ওইটা আপনার সাংবাদিকতা ব্যবহার করেন না, ওইখানকার আপনার কাজটাকে সাংবাদিকতা নিয়ে আসেন না। আপনার প্রতিষ্ঠানও আপনাকে বলবে যে ভাই এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সো তুমি আমি জানি না, মানে কন্টেনশিয়াস ইস্যু বাংলাদেশে ধরুন গত 1.5 বছরে আমরা দেখছি সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে মানে অনেক কথা, কেউ বলছে অনেক হচ্ছে, সরকার বলছে কিছুই হচ্ছে না। হ্যাঁ,
সো আপনি আপনার অ্যাক্টিভিজম হচ্ছে ওইটা নিয়ে, আপনি সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কাজ করেন এবং আপনার অ্যাক্টিভিজম হচ্ছে ওইখানে। তার সংস্থা বলতে পারে যে যেহেতু তুমি ওইখানে কাজ করছো, তোমার অ্যাক্টিভিজম ওইখানে, ফাইন, তুমি ওইটা নিয়ে অ্যাক্টিভিজম করো, কিন্তু ওই কোনো সংক্রান্ত কোনো বিষয়ে তুমি পত্রিকায় রিপোর্ট করতে পারবে না বা টিভিতে রিপোর্ট করতে পারবে না, তুমি অন্যান্য জিনিসে রিপোর্ট করো। ওই জায়গাটা বাদ। হ্যাঁ, যেরকম আমার একটা মানে কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না, আমি একটা জাতিসংঘের একটা প্রতিষ্ঠানের কনসালটেন্সি করতাম, মিডিয়া কনসালটেন্সি। তখন আমি একটা নতুন চাকরি নিচ্ছিলাম একটা পত্রিকায়। তো পত্রিকাকে আমি বললাম আমি কিন্তু এই একটা মিডিয়া কনসালটেন্সি করছি এই সংস্থায়, এটা এবং এটা আমি কন্টিনিউ করতে চাই। তখন ওই পত্রিকার সম্পাদক আমাকে বললো যে হ্যাঁ ফাইন করো, কিন্তু তার মানে হচ্ছে স্বাস্থ্য খাত সম্পর্কে কোনো কথা তুমি নিজের নামে তুমি লিখতে পারবে না। ফাইন, কারণ যেহেতু ওটা আমার, ওটা অ্যাক্টিভিজম না, কিন্তু ওটা আমার একটা চাকরি ছিল, মানে সাইড ইনকাম বলতে পারেন, খ্যাপ ছিল, ওখান থেকে আমি অর্থ উপার্জন করছিলাম। সেজন্য ওই বিষয়ে আমি ওখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যেহেতু পত্রিকাটা নিরপেক্ষ থাকতে চায়, সেহেতু আমি মেনে নিলাম যে হ্যাঁ ফাইন। তো এইভাবে যদি করা যায় তাহলে সাংবাদিকতা এবং অ্যাক্টিভিজম একসাথে করতে আমি কোনো বাধা দেখি না, করতেই পারে, খালি এটা যদি ওভারল্যাপ না করে। এটা যদি পলিটিক্যাল অ্যাক্টিভিজম হয়, পলিটিক্যাল অ্যাক্টিভিজম হলে এখন যে সাংবাদিক একজন সেক্ষেত্রে নিরপেক্ষতা বা হচ্ছে ওইটা অন্যদিকে চলে যাচ্ছে, কারণ ওটা পলিটিক্যাল অ্যাক্টিভিজম ঠিক মানে যদি পার্টির কাজ হয়, পার্টির কাজ আর পলিটিক্যাল অ্যাক্টিভিজম দুই জিনিস। আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেন এইভাবে যে আপনি গণতন্ত্র বা সুশাসন, এই আমি বলছি যে পার্টিজান পলিটিক্স, আচ্ছা পার্টির যদি কাজ করেন তাহলে আপনার আসলে সাংবাদিক হওয়া উচিত না। আপনি পার্টির কাজ করেন ভাই, সাংবাদিকতার থেকে চলে যান। আর যদি আপনি সাংবাদিক করতে চান তাহলে পার্টির অ্যাক্টিভিটিতে জড়িত হন না, ইস্যুতে জড়িত হন, মানে স্পেসিফিক ইস্যু, যেরকম আমি বললাম যে স্বাস্থ্য বা মিনরিটি অধিকার বা প্রাণী রক্ষা অধিকার, হোয়াটএভার ইস্যুতে জড়িত হন, ওখানে অ্যাক্টিভিজম করেন। কিন্তু যদি আপনি কোনো পলিটিক্যাল পার্টির কাজ করেন, তাদের দপ্তর সম্পাদক হন বা তাদের মিডিয়া সেলের মেম্বার হন, আপনি রিজাইন করেন আপনার পত্রিকা থেকে। আমি সেটাই বলবো যদি আমি সম্পাদক হতাম। আমি আবারও একটু নির্বাচনে আসি এবং সাংবাদিকতা এবং নির্বাচনের প্রসঙ্গে আসি। আপনি অনেক নির্বাচন দেখেছেন, এবারও নির্বাচন দেখছেন, নির্বাচনের আগ মুহূর্ত এবং সামনেই নির্বাচন, আর মাত্র 2 দিন বাকি। তো এই যে আপনার দেখা এবং এখনকার দেখা, আপনি সাংবাদিকতার বিবেচনায় কোন সময়টাকে এগিয়ে রাখবেন এবং এখন সেই কম্প্যারিজনে এখনকার সময়টাকে আপনি কিভাবে দেখেন? আমার দেখা যত নির্বাচন, আমি তো আসলে 1970 নির্বাচনও দেখেছি, খুবই ছোট ছিলাম, কিন্তু কিছু কিছু মানে মেমোরি আছে, কিছু আমার স্পষ্ট মনে আছে। আমাদের বাসা ছিল আজিমপুরের কলোনির শেষ প্রান্তে, যেটার পরেই ছিল লালবাগ। আর লালবাগ ছিল বলা হতো মুসলিম লীগের ঘাঁটি, যেহেতু কনভেনশন মুসলিম লীগের সভাপতি খাজা খয়রুদ্দিন ছিল ওই এলাকার সংসদ সদস্য প্রার্থী, আর তার বিরুদ্ধে ছিলেন শেখ মুজিবুর রহমান। অনেকেই বলতেন যে শেখ মুজিবের মাথা খারাপ হয়েছে, কি করে সে খাজা খয়রুদ্দিনের বিরুদ্ধে পুরান ঢাকায় প্রার্থী হয়, কিন্তু পরে দেখা গেল শেখ মুজিব বিপুল ভোটে জয়লাভ করে। বাট আমার দেখা সকল নির্বাচনের মধ্যে যেটা আমি সবচেয়ে এনজয় করেছি দেখতে এবং কিছু কাজ করতে, সেটা ছিল 91-এর নির্বাচন, 1991 ফেব্রুয়ারি। এটার একটা কারণ ছিল যে অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে, এখনকার মতো না, সব দল ইনক্লুডিং জাতীয় পার্টি অংশগ্রহণ করছে। নির্বাচনের আগে কোনো প্রতিহিংসামূলক কাজ সেভাবে করা হয়নি সারা দেশে, মানে পাকড়া অভিযান, ডেভিল হান্ট 1 2 3 4 5 এসব কিছুই হয়নি, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মানে লোকজন মেরে ফেলা, এসব কিছুই হয়নি। হ্যাঁ, সো যখন নির্বাচন শুরু হলো তখন এটা একটা মানে হেলথি অ্যাটমসফিয়ার। আর তখন ইলেকশন কমিশনের বিধিনিষেধ অনেক কম ছিল, বিশেষ করে খরচের ব্যাপারে। সো পার্টিগুলো অনেক খরচ করতে পারতো, যার ফলে আপনি দেখেন রাস্তায় অনেক তোরণ বসানো হতো, পাড়ায় পাড়ায় আপনার ক্যাম্প থাকতো, যে ক্যাম্পে আপনার রঙিন লাইট সন্ধ্যাবেলায় থাকতো এবং লাউড মিউজিক চলতো, পোস্টার সব রঙিন থাকতো, সারা শহর রঙিন পোস্টার, আলোকসজ্জায় ভর্তি, দেয়ালে আঁকা থাকতো। হ্যাঁ, দেয়ালে আঁকা থাকতো। কাজে ওখানে ট্রুলি একটা মানে বিয়ে মানে সারা শহরে মনে হতো বিয়ে আমেজ। আমি প্রায় করতাম, আমি একটা রিক্সা নিয়ে ঘুরতাম, মানে রিক্সা নিয়ে ঘুরতাম, পুরান ঢাকায় বেশি যেতাম এবং অনেক ছবি তুলতাম। তো আই রিয়েলি এনজয়েড দ্যাট ইলেকশনে ভোটও আমি দিয়েছিলাম। এবং তখন আমি ডেইলি স্টারে কাজ করতাম। আর ইউপিআই নামক একটা আন্তর্জাতিক বার্তা সংস্থার যিনি এশিয়া প্যাসিফিক প্রধান, তিনি ঢাকায় এসেছিলেন এটা কভার করতে। তখন আমি তার সাথে
কিছুদিন কাজ করি এবং তিনি আমাকে হঠাৎ রাতের বেলা ফোন ইলেকশন নাইটে আমরা তো রেজাল্ট দেখছিলাম, ফোন করে বলেন যে আমি খবর পাচ্ছি যে ঢাকার সব আসনে বিএনপি জিততে পারে। বললাম যে ও তাই নাকি? সে বলে হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ভালো। আমাদের জন্য ভালো মানে? আমাদের বলতে কাকে বোঝাচ্ছেন? বলে না, আমি বলছি যে এটা মানে নিউজের জন্য খুব ভালো যে মানে ক্যাপিটালে একটা দল সব সিট জিতে গেছে, এটা নিউজের জন্য বললাম না। ও আচ্ছা, সেটা বুঝলাম। হ্যাঁ, তো এবং পরের দিন তাই হলো আর কি, ঢাকা সুইপ করলো বিএনপি। সো ওই নির্বাচনটা আমি খুবই খুবই এনজয় করেছি। কিন্তু তারপরে নির্বাচনগুলোতে ইলেকশন কমিশন নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা শুরু করলো, এটা করা যাবে ওটা করা যাবে না, তারপরে রঙিন পোস্টার বাদ, মানে তোরণ বাদ, লাইট বাদ। সো মানে এই নির্বাচনের একটা মনে হচ্ছে নির্বাচন থেকে একটা প্রাণ যেটা ছিল সেই প্রাণটা আস্তে করে নির্বাচন কমিশনের আমলাগুলা টেনে ফেলে দিলেন। তো হয়তো তাদের ইয়েটা ছিল যে এর ফলে মানে টাকার ব্যয়, টাকার অপব্যবহার এটা কমবে এবং এটা হয়তো একটু ব্যালেন্স হবে, লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায়। কিন্তু সেটা আদৌ হয় কি না আমি জানি না, কারণ যেই প্রার্থীর টাকা নেই সেই প্রার্থীর কোনো নিয়মই টাকা নেই। হ্যাঁ, আর যে প্রার্থীর টাকা আছে সেই কালো রঙিন পোস্টার হোক, সাদা কালো পোস্টার হোক, তার ওইভাবে সে ব্যয় করবে। আপনি গুলশানে গিয়ে দেখেন 2টা প্রার্থীর ব্যানারে বোঝাই গুলশান 17, ঢাকা 17 যেটা, আর অন্যান্য প্রার্থী ছোট 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 কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আপনি যতই নিয়ন্ত্রণ করেন অর্থ ব্যয়ের ব্যাপারটা, রিচ ক্যান্ডিডেটস বা রিচ পার্টি ক্যান্ডিডেটস তারা সবসময় সয়লাভ করে দিবে নির্বাচনী এলাকা তাদের প্রচারণায়। আপনি শুধু রং হারালেন, লাইট হারালেন, আনন্দটা হারালেন। আমার মতো লোকজন আসে, সে আনন্দ পাচ্ছে না। সো ওই দিক থেকে দেখতে গেলে 91 নির্বাচন আর আজকে এই এখন যেটা হচ্ছে 2026 নির্বাচন, আকাশ পাতাল তফাৎ। একে তো রং নাই, আর একটা হচ্ছে যে নির্বাচনে প্রাণ নেই। এই ডক্টর শফিক রহমান আর তারেক রহমানের বক্তব্য শুনতে শুনতে নির্বাচনে প্রাণ আসে না, এটা হতাশ করে দেয়। মনে হয় যে আমি এইটাই হচ্ছে চয়েস। মানে এই দুটি বিকল্প শুধুমাত্র সামনে রাখার কারণে বাকি যেই নির্বাচনের প্রতিযোগিতার যেই বিষয়টি সেটা হারিয়ে যাচ্ছে বলছেন। আমার মনে হয় তাই যে মানে তৃতীয় চতুর্থ দল কোথায়, তাদের তো একটা প্রভাব থাকা দরকার। 91 ছিল, জাতীয় পার্টি ছিল, ডার্ক হর্স নেই, আন্ডারডগ নেই, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জামাত, এমনকি বাম দলও 2-1টা ছিল। তো সেটা কোথায়? আমরা তো আরও সমৃদ্ধ হব আমাদের গণতান্ত্রিক চর্চায়, তা না হয় উল্টা হচ্ছে। তো যাই হোক, 2026 নির্বাচন হচ্ছে, নির্বাচনের পরে হয়তো আবার রাজনীতিতে একটা ভিন্নতা ফিরে আসবে। কিন্তু ভিন্নতা ফিরে আসলে যেটা হতে হবে যে এখন মনে হচ্ছে যেন রাজনীতির যে আইডিওলজিক্যাল যে স্প্রেড, আপনি যদি বলেন যে যেটাকে স্পেকট্রাম বলে, লেফট টু রাইট, ফার লেফট, ফার রাইট, এখন অনেক ভারী হচ্ছে ডান দিকে। ডানপন্থী চিন্তাধারা অনেক অনেক ভারী, বামপন্থী বা মধ্য থেকে বাম খুবই দুর্বল। তো এই ইমব্যালেন্সটাকে যদি ঠিক না করা যায় তাহলে বাংলাদেশ কিন্তু ক্রমশ ডান দিকে যেতে থাকবে এবং সেখানে আপনার যে অনেকে বলে না নব্য ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া না দিয়ে ওঠে, ওই ডান দিকেই আপনার ফ্যাসিবাদের আসল ভয়, বাম দিকে না, ডান দিকে আপনার ফ্যাসিবাদের আসল ভয়। কারণ তারা যদি একবার শেকড় গেড়ে তখন ওইটাকে আপনি উপড়াতে পারবেন না। বাম দিকে হলে আপনি মানে তাদের সাথে মানে উপড়াতে পারবেন। এবং ইভেন বিএনপি, আপনি ধরেন বিএনপির সাথে আপনি আর্গু করতে পারবেন, বিএনপির পলিসি আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি কোনো আইডিওলজি ড্রিভেন রাইট উইং পার্টি যদি থাকে, তার সাথে আপনি আর্গু করতে পারবেন না, তাকে পলিসি চেঞ্জ করাতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। একই বিপদ তো একদম পুরো বাম যে এক্সট্রিম লেফট বাংলাদেশে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, ওই আপনার তারা তো সর্বহারা পার্টি থেকে শুরু করে তারা তো সশস্ত্র সংগ্রামের পথ নিয়ে নিজেদেরকে নিশ্চিহ্ন করে ফেলেছে। তারপর তার বাংলাদেশে সেইভাবে এক্সট্রিম লেফট নাই। এখন আর যেটা আছে সেন্টার লেফট এবং আর কিছু লেফট, কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কিন্তু তারাও ঐক্যবদ্ধ না। যেহেতু ঐক্যবদ্ধ না সেহেতু তারা মোটামুটি দুর্বল। কিন্তু এই দুর্বলতা আরও প্রকট হবে যতক্ষণ ওই ডান দিকের শক্তিগুলা আরও বাড়তে থাকবে। ইলেকশন ডে একদম শেষ প্রশ্ন যেটা আমি জানতে চাইবো, আমরা এইটা নিয়ে একদম শুরুটাও নিয়ে করেছিলাম। এখনকার যে পরিস্থিতি, যে দুই রহমান আপনি বললেন, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, তাদের দিকেই পাল্লা ভারী, তাদের নিয়েই যাবতীয় আলোচনা। এবং এর মধ্যে আমরা নির্বাচন কমিশন বা যে প্রজ্ঞাপনের কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ইলেকশন ডেতে সেক্ষেত্রে আমরা তথ্য পাওয়ার ক্ষেত্রে বা তথ্য সরবরাহের ক্ষেত্রে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা আসলে
কতটুকু বাধার মুখে পড়তে পারি? একটা ভীতি কিন্তু আছে কেন্দ্র দখল। আমরা দেখেছি যে বিভিন্ন প্রচার সভায় প্রার্থীদের তরফ থেকে বলছে ভোট দেওয়াটাই কাজ না, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। একটা বেশ যুদ্ধংদেহী একটা ব্যাপার, নির্বাচন না যেন একটা যুদ্ধ আসছে সামনে। তো এই যে পরিস্থিতি বা তরুণদের দল এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন নেতাকে আমরা বিভিন্ন সময় এই ধরনের বক্তব্য দিতে দেখেছি। পরিস্থিতি যদি সত্যিই সেরকম কিছু হয়, সেক্ষেত্রে এই তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে কি করে? যে যখন যদি মোবাইল ফোন বা এই ধরনের ডিভাইসকে অ্যালাউ না করা হয়, সেক্ষেত্রে আপনি কি দেখছেন? মানে নির্বাচনের দিন আমরা যথাযথভাবে তথ্য দিতে পারার সুযোগটি থাকবে নাকি থাকবে না? হ্যাঁ, ওটা খুবই মানে উদ্বেগজনক কথা যে নির্বাচন কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে। কারণ যারা পাহারা দিতে যাবে তারা দখলও করতে পারে। তো তাদের উদ্দেশ্য পাহারা দেওয়া না দখল করা, সেটা হচ্ছে এখন ব্যাপার। কারণ আমরা তার কথা শুনছি, তার মাথায় কি আইডিয়া আছে, কি পরিকল্পনা আছে, সেটা আমরা জানি না। সো ওইটা তো অবশ্যই, যদি ভোট কেন্দ্র দখল হয় তাহলে তো আপনার করার কিছু থাকবে না, ওখানে তারা সিল ছাপড় মেরে যা করার করে ফেলবে। কিন্তু সেই জন্যই পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কাজ হবে ওইটা অবজার্ভ করা, যে ভোট কেন্দ্র দখল হলো কি না। দখল হলে তাদেরকে কোনো না কোনোভাবে তথ্য তো আপনার পৌঁছে দিতেই হবে তার মিডিয়াকে, যাতে তার মিডিয়া থেকে নিয়ে ইলেকশন কমিশনকেও বলা হয় যে ওই কেন্দ্রটা দখল হয়েছে, আমাদের সাংবাদিক দেখেছেন, দেরফর আপনাকে হয় অ্যাকশন নিতে হবে, না হয় ওইখানকার সব ফলাফল বাতিল করতে হবে। কারণ বাতিল করা ছাড়া তো রাস্তা নাই, বাতিল করতে হবে ওখানকার ফলাফল। আরেকটা জিনিস হচ্ছে যে গণনার সময়, গণনার পরে তো প্রিজাইডিং অফিসার তার যে স্কোরশিট সেটা সব ক্যান্ডিডেটের সামনে এজেন্টদের দেয়। আর এজেন্টরা ছাড়াও তো ওখানে পর্যবেক্ষক থাকে, পর্যবেক্ষকদের দিতে হয়। কারণ অনেক পর্যবেক্ষক সংস্থা আছে যারা প্যারালাল কাউন্টিং করেন, মানে তারা 100টা ভোট কেন্দ্র আছে, সবগুলো থেকে ওই রেজাল্ট শিট সংগ্রহ করে নিজেরা যোগ দেন যে কে কত পেল। কারণ যদি রিটার্নিং অফিসার কোনো কারসাজি করে, যে একজন প্রার্থী মানে জয়ী হয়েছে ধরুন 300 ভোটে, খুব ন্যারো ফাইট, সে সেটাকে উল্টো দিতে পারে। যোগের সময় সে দেখালো যে অন্য প্রার্থী 500 ভোটে জয়ী হয়েছে, আর যখন ওটা তিনি পাঠিয়ে দিবেন ফ্যাক্স করে ইলেকশন কমিশনে বা ইমেল করে পাঠিয়ে দেবেন, ইলেকশন কমিশন তো ওই রেজাল্টই দিবে। ওইটা যাতে না হয় সেজন্য পর্যবেক্ষকদের এই প্যারালাল ভোট কাউন্টিংটা করতে হয়, প্যারালাল ট্যাবুলেশন যেটাকে বলে। সো ওইটা যদি মানে রাজনৈতিক দলগুলো করে, তাদের যে এজেন্টরা, তারা যদি সিরিয়াস হয় এবং তারা যদি সিরিয়াসলি কাজ করে এবং তাদেরকে যদি সেই প্রশিক্ষণটা দেওয়া হয় যে তুমি অবশ্যই রেজাল্ট শিটটা নিয়ে বের হবা, তারপরে মানে কেন্দ্রীয়ভাবে মানে বসে সব নিজেরা ট্যাবুলেট করে তারপরে মিলিয়ে দেখবা যে রিটার্নিং অফিসার যেটা পাঠালো সেটার সাথে মিলে কিনা, এটা অবশ্যই করতে হবে দলগুলোকেও এবং পর্যবেক্ষকদের। এবং অনেক সময় অনেক মিডিয়াও সেটা করতে পারে, সারা দেশে করতে পারবে না, হয়তো কিছু ঝুঁকিপূর্ণ আসন তারা। ঢাকায় এবার অনেকগুলো কেন্দ্র, 30টির বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকি। আমি আসনের কথা বলছি, শুধু কেন্দ্র না, আসন, একটা আসনকে টার্গেট করা আছে, ঠিক আছে, এই আসনে আমরা এই প্যারালাল ট্যাবুলেশন করব। প্রিজাইডিং অফিসার যদি সাংবাদিকদের এই রেজাল্ট শিট না দেয়, ঠিক আছে, আপনি এটা সংগ্রহ করেন কোনো পর্যবেক্ষকের কাছ থেকে বা কোনো প্রার্থীর এজেন্টের কাছ থেকে, এটা সংগ্রহ করে আপনারা এটা করেন। সো এরকম খুবই মানে নজরদারি দরকার কাউন্টিংয়ের সময়। এরকম নজরদারি না থাকলে আপনার কি হয়ে যাচ্ছে ভেতরে পর্দার আড়ালে, পরে আপনি পস্তাবেন, আপনি আন্দোলন করবেন, আপনি এই করবেন সেই করবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ধন্যবাদ সাবির মুস্তাফা। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এবং সেজন্য সবাই প্রস্তুত হচ্ছে। এর মধ্যেই যে প্রজ্ঞাপন বা যে নির্দেশনাটি এলো সেটা হলো ভোট কেন্দ্রের 400 গজ রেডিয়াসের মধ্যে মোবাইল ফোন নিয়ে অন্য কেউ, অর্থাৎ পুলিশ, আনসার ভিডিপি, প্রিসাইডিং অফিসার, এদের বাদে আর কেউ মোবাইল ফোন ক্যারি করতে পারবে না। এটা নিয়ে খুব উদ্বেগ তৈরি হয়েছে। আমরা এ নিয়েই কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফার সঙ্গে। তিনি এটা নিয়ে উদ্বেগ তিনিও জানাচ্ছেন এবং সাংবাদিকদের সংগঠনের তরফ থেকেও এ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। প্রশ্নটি আসছে মূলত নানা ধরনের, আমরা দেখছি যুদ্ধংদেহী নানা ধরনের প্রবণতা দেখা যাচ্ছে প্রার্থী রাজনীতিকদের মধ্যে। নানা জায়গায় এক ধরনের ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই হয় কিনা, এই ধরনের নানা ধরনের গুঞ্জন রয়েছে। ফলে কেন্দ্রের ভেতরে
কি ধরনের পরিস্থিতি হয় সেটার তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে কিনা, সেই জায়গায় এই উদ্যোগটি বা এই যে নির্দেশনাটি এটা বাধা হয়ে দাঁড়ায় কিনা, এটা প্রশ্ন তৈরি করেছে গুরুতরভাবে। এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে পরিষ্কার কোনো বক্তব্য আসেনি। এমনকি পোলিং এজেন্টরা মোবাইল ক্যারি করতে পারবেন কিনা সে বিষয়েও কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য নেই। এই জায়গা নিয়ে আপনার কোনো কনসার্ন আছে কিনা, আপনার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে তা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।